হেই বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে। এখন আমরা আছি নীলগিরি, আর নীলগিরি হলো বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় একটা পর্যটন স্থল। বান্দরবনে ঘুরতে আসছে অথচ নীলগিরিতে আসে নাই, এমন পর্যটন খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাহলে কেন আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে? আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে কারণ এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। নীলগিরিতে সাধারণত সবাই দিনে এসে দিনেই ঘুরে চলে যায়। নীলগিরি কিন্তু একদম সম্পূর্ণ আর্মিদের পরিচালিত একটা রিসোর্ট, তাই অনেকেই হয়তো ভাবে যে নীলগিরিতে আর্মিদের রেকমেন্ডেশন ছাড়া কোনো থাকা যায় না। তো এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ তথ্য, কিভাবে আসবেন, কোন কোন রুমের কি পরিমাণ ভাড়া, কিভাবে খাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকালবেলা এইখান থেকে একদম ফার্স্টে উঠেই যে মেঘের ভিউটা পাবেন, সেটা কিন্তু এখানে না থাকলে পাওয়া একদমই পসিবল না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তবে চলেন শুরু করা যাক। আমার এই ব্লগটা শুরু করতেছি বান্দরবন শহর থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30, আর এখন আমি আছি চাঁদের গাড়ির কাউন্টারে। আপনারা বান্দরবন থেকে যেখানেই মুভ করেন না কেন, আপনাদের কিন্তু এখান থেকে চাঁদের গাড়ি নিতে হবে। আর এটা হলো ধনেশ পাখি যে চত্বরটা আছে, সেই চত্বরে এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা আমি দিয়ে দিচ্ছি। এই চার্ট অনুযায়ী আপনারা এখান থেকে নীলগিরি, তারপরে বগালেক, থানচি, চট্টগ্রাম, যে কোনো জায়গায় আপনারা গাড়ি নিতে পারবেন। এই চার্ট অনুযায়ী ভাড়া নিতে হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। এখানে গাড়িগুলো কিন্তু আপনি জাস্ট কাউন্টারে গেলেন, বললেন আমাকে একটা গাড়ি দেন, এরকম হবে না। প্রথমে আপনাদের একটা ড্রাইভার ঠিক করতে হবে। এরপরে আপনি তাদের গাড়িটা দেখে পছন্দ করে ভাড়া আসলে মেটানোর কিছু নাই, ভাড়া চার্ট অনুযায়ী হবে। তারপরে আপনার যাইতে হবে ওই কাউন্টারে। ওইখানে গেলে আপনাকে ড্রাইভার সহ নিলে একটা ওয়ে বিল কাটতে হবে। ওয়ে বিল চার্জ সম্ভবত 200 টাকার মতো নেয়। সেই ওয়ে বিলটা কিন্তু টাকাটা ড্রাইভারই দিবে। তো আপনি হোল প্যাকেজ যেটা সেটাই নেবেন। নর্মালি এই ভাড়াটা হয় হলো আজকে গিয়ে আপনি আজকেই ফিরে আসবেন, মানে সারাদিনের জন্য। তো এখানে যেহেতু আমরা নীলগিরিতে নাইট স্টে করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 দিনের ভাড়া চার্জ করতে চাচ্ছিল। আমরা জাস্ট কথা বলে 1000 টাকা ডিসকাউন্ট করে 7000 টাকায় এখান থেকে নীলগিরি যাওয়া, এবং নীলগিরি থেকে কালকে আমাদের আবার বান্দরবন নিয়ে আসবে। আর অ্যাডিশনালি নীলাচলটা কালকে বিকালে আমরা আমাদের এই গাড়িতে করে ঘুরে দেখব, সেটাও আমরা কথা বলে নিছি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আজকে আমরা এই গাড়িটা নিলাম। এটা হলো একটা ডাবল কেবিন পিক আপ। তো এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এটার মধ্যে 2টা কেবিন আছে, আবার পিছনেও জায়গা আছে। তো এটা আপনারা চাইলে যদি বাতাসের কারণে ভিতরেও বসতে পারবেন, আবার যদি মনে করেন যে না কিছু ন্যাচারাল বিউটি দেখবো, তাহলে পিছনেও বসতে পারবেন। আর আরেকটা বিষয় হলো এটার ভাড়াও কিন্তু কম। নর্মালি যে চাঁদের গাড়ি, এগুলোর ক্যাপাসিটি একটু বেশি থাকার কারণে ভাড়া 5000 টাকা। আর এই পিক আপগুলো আপনারা যদি দিন গিয়ে দিনে চলে আসেন নীলগিরি থেকে, তাহলে এটার ভাড়া হলো বর্তমানে 4000 টাকা। এই যে আমি আর ইফতেখার গাড়ির ভেতরে আমাদের জায়গা হয় নাই, আমরা পিছনে এই যে মালটালের সাথে বসে যাইতেছি। মাল বলতে মানে ব্যাগ ট্যাগ, অন্য কিছু না। আমাদের নীলগিরি অভিমুখে যাত্রা শুরু হচ্ছে এখন। মেঘ বলেন, কুয়াশা বলেন, যাই বলেন, তার ভিতর দিয়েই আমরা এগিয়ে চলছি নীলগিরির দিকে। অবশেষে আমরা নীলগিরিতে পৌঁছায় গেছি, আর এখন তাদের রিসেপশনের সামনে আছি। সাধারণ ট্যুরিস্টদের জন্য নীলগিরিতে ঢুকতে হলে কিন্তু 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এরপরে ঢুকতে হয়। আর আপনার যদি এই রিসোর্টে রুম বুকিং থাকে, সেক্ষেত্রে গেটে বললেই আপনার গাড়ি কিন্তু তারা সরাসরি ঢুকতে দিবে, এবং আপনারা এসে এই রিসেপশনের সামনে নামতে পারবেন। চলেন আমরা তবে রুমের চেক ইনটা সেরে ফেলি। আচ্ছা, আমাদের একটা রুমের বুকিং আছে নীলিমা নীলিঞ্জনা। তো রুমটা এখানে চেক ইন করতে হলে কি কি ডকুমেন্টস বা কি কি ইয়া লাগে যদি একটু বলতেন। আমাদের হচ্ছে কটেজ বুকিং এর ক্ষেত্রে আপনার ডকুমেন্ট যদি আপনার ফ্যামিলি সহ আসে, সেক্ষেত্রে অ্যাডাল্ট পার্সন যারা আছে প্রত্যেকের এনআইডি কার্ডের ফটোকপি লাগে। আর যদি কাপল হয়, হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে তাদের আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা অথবা কাবিননামা, এটা আমাদের এখানে দেখাতে হয় ডকুমেন্ট হিসেবে। হ্যাঁ, সঠিক। আপনাদের রিসোর্টের রুম টাইপ, ভাড়াটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের নীলগিরি হিল রিসোর্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত, আপনারা তো জানেন, একটা আর্মি রিসোর্ট। এখানে হচ্ছে আমাদের 20টা কটেজ আছে, 2টা প্রেসিডেন্টিয়াল সুইট, আর বাকিগুলো হচ্ছে ফ্যামিলি টাইপ আছে, কাপড় টাইপ আছে। এখানে সর্বনিম্ন ভাড়া হচ্ছে আপনার 5000 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 15000 টাকা। কাপড় টাইপের রুম যেগুলো আছে, সেখানে 2জন করে থাকতে পারে,
আর ফ্যামিলি টাইপের রুম 3 জন করে থাকতে পারে। প্রেসিডেন্সিয়াল সুইট যেগুলো আছে সেখানে আপনার 4 জন থাকতে পারে এবং এক্সট্রা বেড নিয়ে আপনার সর্বোচ্চ 6 জনও থাকতে পারে। প্রেসিডেন্সিয়াল সুইটগুলোর ভাড়া কত? ভাড়া হচ্ছে একটা হচ্ছে 15,000 আর একটা 16,000। 16,000 যেটা ওটা আমরা আসলে ভাড়া দেই না, আমাদের রিজার্ভে থাকে, জিওসি স্যারের রিজার্ভে থাকে। স্পেশাল রিকোয়ারমেন্টের জন্য রিজার্ভে থাকে। সঠিক। ফ্যামিলি রুমগুলোর ভাড়া কত? ফ্যামিলি রুম হচ্ছে আপনার 6,000 আছে, 8,000 আছে। হ্যাঁ সঠিক। 6000 কোনগুলো আর 8000 কোনগুলো? নীলিমা, নীলাঞ্জনা, শুকতারা 1-2 এগুলো হচ্ছে 6,000 টাকা। শুকতারা, এসি না নন এসি? শুকতারা এগুলো ম্যাক্সিমাম রুম হচ্ছে আমাদের নন এসি, এখানে এসি গরমের সময় তেমন একটা লাগে না। আর শুকতারা 3 রুমটা হচ্ছে আমাদের এসি রুম, আবার মেঘদূত হচ্ছে এসি রুম, ধ্রুবতারা হচ্ছে এসি রুম। আচ্ছা ফাইন। হ্যাঁ, আপনাদের যে আগে যে একটা ইয়া ছিল বা সুন্দর, অনেকেই মনে করে যেহেতু সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট, সঠিক। ডিফেন্সের লোক ছাড়া আসতে পারবে না, বা এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা আসলে? এটা হচ্ছে অনেক আগে এখানে আপনার বুকিং নেওয়ার জন্য আপনার অফিসার, আর্মি অফিসারদের আপনার লাগতো, রেফারেন্স লাগতো। এখন এই রেস্ট্রিকশনটা তুলে নিছে, এখন যে কেউ তার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আমাদের আগে বুকিং নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে বুকিং নিতে পারে, সমস্যা নেই, সবাই নিতে পারে। এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত, জাস্ট কেউ যদি আসতে চায় তার পছন্দের ডেটে সে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে বুকিং নিতে পারবে। হ্যাঁ সঠিক। তো এই ছিল নীলগিরি হিল রিসোর্ট সম্পর্কে তথ্য। তো আপনারা কিন্তু সবাই এখানে বেড়াইতে আসতে পারবেন। আর এটা কিন্তু অনেক পুরাতন এবং খুবই বলা যায় ঐতিহ্যবাহী একটা রিসোর্ট। বেশ সাজানো গোছানো। পুরো রিসোর্টটা আপনাদের আমরা ঘুরে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। সমস্ত ফর্মালিটি শেষ করে এখন আমাদের রুমগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা মূলত 2টা রুম নিছি, নীলিমা এবং নীলাঞ্জনা। এই 2টাই ফ্যামিলি রুম, প্রতিটি রুমে 3 জন করে থাকা যায়। আর এই রুমটা একদম জাস্ট রিসেপশনের পাশেই, মানে নীলগিরির মেইন গেট দিয়ে উঠে এসে হাতের ডান পাশে রুম 2টা পড়ছে আর কি। তো চলেন রুমগুলো আপনাদের একটু ঘুরে দেখাই। নীলাঞ্জনা রুমটার মধ্যে ঢুকেই হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন একটা লিভিং রুম। এখানে খুব সুন্দর একটা সোফা আর একটা টি টেবিল রাখা আছে। এরপরে বেশ বড় সড়ো একটা আলমিরা পেয়ে যাবেন, এখানে আপনারা আপনাদের কাপড় চোপড় বা লাগেজগুলো রাখতে পারবেন। এরপর মেইন রুমের মধ্যে ঢুকেই যেটা মনে হলো, রুমটা আসলে অনেক বড়। এখানে বেশ ফাঁকা ফাঁকাভাবে 2টা বিছানা আছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। বেডের ঠিক সামনে খুব সুন্দর করে টিভিটা একটু সুন্দর ইন্টেরিয়র করে রাখা আছে। আর এখানে আপনাদের প্রয়োজনীয় অ্যামিনিটিসগুলোও পেয়ে যাবেন। ওয়াটার কেটলিও দিছে তারা, এটাও একটা ভালো জিনিস। এরপরে আমি ঢুকে যাব তাদের ওয়াশরুমের মধ্যে। ওয়াশরুমটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, আলাদা শাওয়ার জোন আছে, মোটামুটি ঠিকঠাক। আর ঠান্ডা পানি গরম পানি 2টারই ব্যবস্থা আছে। বড় একটা আয়না আছে, বেসিন আছে, আর এখানে টাওয়েল দিয়ে রাখছে তারা ফ্রেশ। মোটামুটি বাথরুমটা বেশ সাজানো গোছানোই আছে। এই ছিল তাদের ওভারঅল রুমের ইন্টেরিয়র। এখন আমি একটু বেলকনিতে যাব। এই পর্দাটা সরিয়ে বেলকনিতে যাইতে হবে। বেলকনিটা দেখতেছি গ্লাস দিয়ে আইসোলেট করে রাখছে। বেলকনিটা মোটামুটি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, 2টা চেয়ার দেওয়া আছে এখান থেকে। আর একটা ওপেন স্কাই ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু পাহাড়ের ভিউ সেভাবে পাওয়া যাচ্ছে না এই গাছগাছালির জন্য। মোটামুটি এই ছিল নীলাঞ্জনা রুমের রুম ট্যুর। এখন আমরা নীলিমা রুমটা একটু ঘুরে দেখব, চলেন। এই রুমটাতে ঢুকেও ঠিক আগের রুমের মতোই একটা লিভিং রুম পেয়ে গেলাম, আর ঠিক ওইটার মতোই একটা আলমারিও দেখা যাচ্ছে। আচ্ছা, যেমনটা ওরা বলতেছিল, নীলিমা নীলাঞ্জনা আসলে একটা রুম আর একটা রুমের কার্বন কপি। সো এখানে ইন্টেরিয়র বা ডিজাইন ফ্যাসিলিটি সব একই রকম। আগের রুমটা আমি যেহেতু বিস্তারিত দেখাইছি, সো এই রুমটা আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না, মোটামুটি একই রকম সব কিছু পেয়ে যাবেন। আর এই রুমের আমাদের ভাড়া পড়ছে প্রতি রাতের জন্য 6,000 টাকা। আপনারা থাকতে পারবেন 3 জন, আর 3 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো নীলগিরি হিল রিসোর্টের সবচেয়ে বেস্ট রুম, যেটার নাম হলো রংধনু। নর্মালি এখানে কিন্তু রুম ট্যুর করতে দেয় না, তবুও আমি রিসেপশনে রিকোয়েস্ট করে আপনাদের জন্য রুমটা দেখানোর ব্যবস্থা করতেছি। যেটা বলতেছিলাম, রুমটার নাম হলো রংধনু। আমরা এখন ভেতরে ঢুকবো। দরজাটা খুলেই চারদিকে ওয়াও, খুব সুন্দর একটা আবহ করে রাখা হয়েছে। এখানে একটা সোফা দেখা যাচ্ছে, একটা টি টেবিল, আর পুরা রুমটা কিন্তু খুব ভারী পর্দা দিয়ে ঢাকা। এরপরেও ফাঁকফোকর দিয়ে সূর্যের আলো আসতেছে, একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে। আর পুরা রুমটার মেঝে এবং ছাদ সব কিছুই কাঠ দিয়ে তৈরি দেখা যাচ্ছে।
সামনে টিভিটা ইন্টেরিয়র করা আছে, খুবই সুন্দর অভিজাত একটা পরিপাটি ভাব মনে হচ্ছে। সামনের এই দরজাটা দিয়ে ঢুকে দেখি কি আছে। এখানে ফ্রিজটা এবং আলমারিটার জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে। এটার ভিতরে কিন্তু আপনারা আপনাদের ট্রলি বা লাগেজগুলো রাখতে পারবেন। রুম অ্যামিনিটিসগুলো এখানে রাখা আছে। আর এই রুম থেকেই বাম পাশে গেলে দেখতেছি তাদের ওয়াশরুমটা। ও মাই গড, আমার লাইফে আমি এত বড় ওয়াশরুম দেখি নাই। বিশাল স্পেস নিয়ে একটা ওয়াশরুম, যথারীতি শাওয়ার জোনটা আলাদা করা আছে। চলেন আবার একটু রুমের মধ্যে যাই। তারা বলতেছিল এই রুমের ইন্টেরিয়র চেয়েও নাকি স্পেশাল বিষয়টা হলো এই রুমের বেলকনিটা। এই দিকের এই পর্দাটা সরিয়ে বেলকনিতে যাইতে হবে। আল্লাহ, এই রুমের বেলকনিটা দেখে আমি দ্বিতীয়বারের মতো অবাক হইলাম। দেখেন আপনারা, ওয়াও, কি বিশাল একটা খেলার মাঠের মতো বেলকনি, আর সামনের ভিউটা মাশাল্লাহ আসলেই অসাধারণ। এটাই এই রিসোর্টের বেস্ট রুম নিঃসন্দেহে। আমি নিজেও এই রুমটাই নিতে চাইছিলাম, কিন্তু এটা আসলে একটা কাপল রুম। এখানে দুইজনের বেশি থাকতে হলে 1000 টাকা করে প্রতিজন এক্সট্রা বেড নিতে হয়। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি, সেই জন্য আর এক্সট্রা বেড নিয়ে এখানে থাকি নাই। বাট এখন একটু আফসোসই হচ্ছে, পরের বার আসলে আমি অবশ্যই এই রুমে থাকবো। আর এই রুমের ভাড়াটা হলো 8000 টাকা। রংধনু রুমটার ঠিক নিচে আরেকটা রুম আছে, এটার নাম হলো ধ্রুবতারা। এটা এই সিঁড়ি দিয়ে যাইতে হয়। এই রুমটা কিন্তু একদম রংধনুর মতোই দেখতে, শুধু ভিউটা আসলে রংধনুর মতো না। এই ধ্রুবতারা রুমটার ভাড়া হলো 6000 টাকা। আপনারা যদি চান এই রুমটাতেও থাকতে পারেন। 3 hours later. বন্ধুরা, আমি অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে ঘুমায় গেছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি অলমোস্ট 2:15 বাজে। তো আমাদের লাঞ্চটা আগেই অর্ডার দেওয়া আছে, তো ক্যান্টিনে এখন আমরা লাঞ্চটা করব। চলেন ক্যান্টিনের দিকে যাই। আর এই নীলগিরি রিসোর্টে এসে 2টার পরে একটু রোদ উঠতেছে, মোটামুটি চারদিকে ভালোই আলো, বাট স্টিল আশেপাশের ভিউ কিছুই ক্লিয়ার হয় নাই, অনেক কুয়াশার মতো। নীলগিরি রিসোর্টে মোট 3টা জায়গায় আপনি খাবার খাইতে পারবেন। একটা ক্যান্টিন আছে একদম বাইরে, এই গেট দিয়ে ঢোকার আগেই হাতের ডান পাশে। আর একটা ক্যান্টিন আছে ঢোকার পরে এই সামনের দিকে একটু আগায় গেলেই হাতের বাম পাশে। বাইরের ক্যান্টিনটা আর এই ভেতরের ক্যান্টিনটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, আর এটার মধ্যে বসারও সুন্দর ব্যবস্থা আছে। এখানে আপনারা নর্মাল স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন, এখানে বসে খাবার খেতে পারবেন। এখানে 135 টাকায় একটা চিকেন বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়, যেটার টেস্ট খুব বেশি ভালো না হলেও এই বাজেটে মোটামুটি ভালো একটা লাঞ্চ অপশন। 3 নাম্বার যে ক্যান্টিনটা আছে সেটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না, আর সেটা একটু ভেতরের দিকে অবস্থিত। যারা নীলগিরি রিসোর্টের বুকিং গেস্ট একমাত্র তারাই ওই রেস্টুরেন্টে খাবার খাইতে পারে। তো আমাদের অর্ডারটা ওইখানেই দেওয়া আছে, এখন আমরা ওই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে মেইন রেস্টুরেন্টে যাইতে হবে। এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। তো আমাদের যেহেতু ফুড অর্ডার দেওয়া আছে, তো আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকবো। রেস্টুরেন্টে ঢুকেই প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো এর চারদিকে কিন্তু গ্লাস দেওয়া। আপনারা এখানে বসে খেতে খেতে চারদিকের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমাদের টেবিলে খাবার সার্ভ করে দিছে। এটা হলো দেশি মুরগি, এটা গরুর মাংস, আর এটা ঘন ডাল, আর এটা মিক্সড ভেজিটেবল, সাথে আছে সাদা ভাত। এখানে কিন্তু খাবারটা প্যাকেজ সিস্টেম, মানে দুপুরবেলা জাস্ট 2টা প্যাকেজই অ্যাভেলেবেল ছিল। একটা হলো গরু দিয়ে, সেটা হলো 480 টাকা পার পারসন, আর একটা হলো মুরগি দিয়ে, সেটা হলো 420 টাকা পার পারসন। আর অর্ডারটা আপনাকে আগেই দিয়ে রাখতে হবে, সাথে আপনি ডাল এবং সাদা ভাত এবং সবজিটা কমপ্লিমেন্টারি পাবেন, আর একজন 1 বোতল করে পানি। প্রথমেই আমি সবজিটা ট্রাই করি। সবজিতে আসলে অনেক রকম সবজি তারা ইউজ করছে, বাট যতটা মজা হবে ভাবছিলাম আমার কাছে অতটা মজা লাগে নাই। এরপরে আমি বিফটা ট্রাই করি। বিফটা বেশ মজা ছিল। এখানে কোয়ান্টিটি এবং টেস্টটা বিফটাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এরপরে আমি চিকেনটা ট্রাই করি। চিকেনটাও ভালোই ঠিকঠাক ছিল, দেশি মুরগিই ছিল, যদিও পরিমাণে আমার কাছে একটু কম লাগছে, ছোট ছোট 2 পিস। আর ঘন ডালটাও মজা ছিল, মোটামুটি এই ছিল আর কি। খুব এক যে আহামরি অনেক মজা সেরকমও না, আবার একদম যে খাওয়া যায় না সেরকমও না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আপনাদের পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখাবো। এখানে দেখতেছি একটা ভাইয়া খুবই মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, যেটা এই পরিবেশের সাথে আসলে খুবই ভালো লাগছে। আমি একটু বাঁশিটা আপনাদের শোনাচ্ছি।
পূর্ব পাশের এই পাহাড়ের নিচেই মূলত মেঘগুলো জমে থাকে। এখন যেহেতু অনেক রোদ উঠে গেছে সেহেতু মেঘগুলো আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে গেছে। আর আমার সামনে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই সেই রংধনু রুমটা আপনারা পেয়ে যাবেন। রংধনু রুমটা তো অলরেডি আপনাদের আমি দেখায় ফেলছি। আর এখানে কিছু সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এখন আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, তারপরে আপনাদের রিসোর্টের টপের অংশটা দেখাবো। এখান থেকে যদি বাম পাশে যান তাহলে চলে যাবেন আবার সেই রেস্টুরেন্ট এরিয়ায় যেখানে আমরা এইমাত্র লাঞ্চ করে আসলাম। আর যদি ডান পাশে যান তাহলে এরকম সুন্দর একটা বাগানের ভিতর দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাবেন তাদের যে প্রেসিডেন্সিয়াল সুইটের কথা বলতেছিল সেই প্রেসিডেন্সিয়াল সুইট এলাকায়। এখানে দুইটা আছে, একটার নাম হলো মেঘদূত আর একটার নাম হলো মেঘকন্যা। এখন শীতকাল বলে চারদিকে সবুজের একটু ঘাটতি দেখা যাচ্ছে। বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো একদম ঘাসে ভরা থাকে আর আরও অনেক বেশি সবুজ থাকে। তারপরেও সূর্যের আলোয় বেশ সুন্দর চকচকা লাগছে চারদিকে। আমার পেছনে যেটা দেখতেছেন এটাই সেই প্রেসিডেন্সিয়াল স্যুট যেটা ভিআইপি গেস্টদের জন্য বুক থাকে, এখনও তালা দেওয়া আছে। আর এখন যেটা দেখতেছেন আমার পিছনে এটার নাম হলো মেঘদূত। এখানে নর্মাল ক্যাপাসিটি 4 জন, আপনারা চাইলে 6 জন বা 7 জনও থাকতে পারেন। এটার মধ্যে অলরেডি গেস্ট আছে, এই জন্য ভিতরটা আমি ঘুরে দেখাতে পারতেছি না। এটার পাশ দিয়ে আমি যদি আরেকটু সামনে আগায়া যায় দেখাই আপনাদের, এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ওরা হয়তো স্টেজ বা এই জাতীয় কিছু বানাচ্ছে, আমি ঠিক বলতে পারতেছি না। এই বাম পাশের রাস্তাটা চলে গেছে একদম হেলিপ্যাডের দিকে। আমি এই উপরের ওয়াকওয়েটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। এখান থেকে দূরে সেনাবাহিনীর হেলিপ্যাড দেখা যাচ্ছে। যে কোনো সেনাবাহিনীর স্থাপনাতেই এই হেলিপ্যাড জিনিসটা কমন, মানে জরুরি অবস্থায় যোগাযোগের জন্য একটা হেলিপ্যাড থাকেই। তো ওই হেলিপ্যাডের পাশ দিয়েও কিন্তু এই রিসোর্টের আরও কিছু রুম আছে। তো ওই দিকটা আসলে খুব একটু রিমোট হয়ে যায়, আসা যাওয়া একটু কষ্ট। এখানে একটা রুমের মধ্যে একটা বাইনোকুলার দেখা যাচ্ছে, এইটা দিয়ে ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করে গতিবিধি মানুষজন বা অন্য কারোর। এই মুহূর্তে যদিও ভিজুয়াল কিছুই নাই, ওইটা কিন্তু খুবই শক্তিশালী একটা বাইনোকুলার। আমি একটু দেখবো দেখা যায় কিনা। বাইনোকুলারটা দেখে যা বুঝলাম, জাস্ট আপনি চোখ লাগাইলেন আর দেখে ফেললেন এরকম কিছু না। এটা দেখার জন্য আসলে একটা স্কিলের দরকার আছে, ওইটাই আমি বোঝার চেষ্টা করতেছিলাম। দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, নরম আলোয় চারদিকে ভরে গেছে আর আস্তে আস্তে ঠান্ডাটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে দেখেন। আর সূর্যটা অস্ত যাচ্ছে, দেখাই আপনাদের। আমি নিজেও আসলে বান্দরবান অনেকবার আসছি, বাট এরকম বিকেলবেলা এরকম মেঘগুলো পাহাড়ের নিচে নেমে আসছে কখনোই দেখি নাই। 2 hours later. বন্ধুরা, এখন রাত হয়ে গেছে আর আমরা একটু হাঁটতে বের হয়েছি। আর এখন চলে আসছি আমি তাদের কিচেন এরিয়ায়। তারা খাবারগুলো রেডি করতেছে। এখানে তাদের বারবিকিউটা রেডি হয়ে গেছে। রাতের মেনুতে তাদের দুইটা জিনিস হয়, একটা হলো চিকেন বারবিকিউ দেশি মুরগির, আর একটা হলো বাম্বু চিকেন। তো এখানে বাম্বু চিকেনটা রেডি হচ্ছে। চিকেন বারবিকিউয়ের সাথে তারা বসনিয়া রুটি সার্ভ করে। বসনিয়া রুটিটা এখানে তারা রেডি করতেছে। দুইটা আইটেম রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের সার্ভ করে দেওয়া হবে। যখন সার্ভ করে দেওয়া হবে তখন আপনাদের ডিটেলসে আরও দেখাবো। A few moments later. আমরা আবার রেস্টুরেন্টে চলে আসছি ডিনার করার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার সার্ভ করবে। বাম্বু চিকেনটা এখন ঢালা হচ্ছে এখানে, দেখা যাক এটার ভিতর থেকে কি বের হয়। ও, এটা তো গ্রিন কালারেরই জিনিস বের হইলো, কি ব্যাপার? আর নাই নাকি? বাম্বু জ্যাম লেগে গেছে, একটু বাড়ি দিয়ে নিল, ওই বের হয়েছে। কি ব্যাপার, ঠেসে ঠেসে ঢুকাইছো নাকি? কালারটা ভালোই লাগতেছে, একটু মানে গ্রিন কালার, কাঁচামরিচের কালার আর কি। শেষ দেখো। আচ্ছা, অন্য ফুডগুলোও দিয়ে দিছে। এটা হলো তাদের বসনিয়া রুটি, যেটা আমরা এক্সট্রা নিছি, আমাদের বাম্বু চিকেনের সাথে নাই। এটা হলো চিকেন চাটনি, এটা বাম্বু চিকেনের প্যাকেজের সাথেই। আর এটা হলো বাতাবি রাইস, আর এটা হলো ঘন ডাল। এবার খাবারগুলো ট্রাই করে দেখি। প্রথমেই আমি বসনিয়া রুটির সাথে তাদের ডাল আর চিকেন আচার এটা ট্রাই করতেছি।
চিকেন আচার এটা মূলত চিকেনটাকে ডিপ ফ্রাই করে এরপরে হলো আচার আর কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখাইছে। বসনিয়া রুটি দিয়ে খাইতে মোটামুটি ভালোই লাগতেছিল। এরপর আমি তাদের বাতাবি রাইস আর বাম্বু চিকেনটা ট্রাই করতেছি। বাম্বু চিকেনটা দেখতে গ্রিন হইলেও এটার মধ্যে আসলে গ্রিন জাতীয় কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, মানে এটা না কাঁচামরিচ বা না কোনো রং বা না কোনো মানে বুঝতেইছি না আসলে কি দিয়ে গ্রিনটা করছে। ওভারঅল খাবারের টেস্ট নিয়ে আমি একটু হতাশ, আর একটু ভালো কিছু আশা করছিলাম তাদের কাছ থেকে। The next day. অনেক দিন পর নিজ চোখে সূর্যোদয় দেখলাম, তাই একটা টাইম ল্যাপস ভিডিও করে স্মৃতিতে রেখে দিলাম। শুভ সকাল সবাইকে। এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আর সাথে সূর্য অনেক উঠে গেছে। অনেক আগেই উঠছি আসলে, কিন্তু সকালবেলা আমরা বের হয়েছিলাম তখন মনে হচ্ছিল যে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, মেঘটাই দেখা যাচ্ছে না, কিন্তু যখন সূর্যটা উঠে গেছে তখন আস্তে আস্তে কুয়াশাটা কেটে গেছে আর নিচে নীলগিরির যে সিগনেচার মেঘটা ওইটা আমরা দেখতেছি। আপনারা দেখতেছেন যে ওই মেঘটা কিন্তু ঠিক সেভাবেই যেভাবে আমরা দেখি সবসময় একদম পেঁজা তুলার মতো জমে আছে, বাট উপরে সারফেসে একটু কুয়াশার কারণে ভিজিবিলিটিটা একটু পুয়ার, বাট স্টিল বোঝা যাচ্ছে, খুব সুন্দরই লাগতেছে। নীলগিরির সাধারণত এই পূর্ব পাশেই মেঘগুলো জমে আর প্রথম সূর্যের আলোয় পুরো নীলগিরি যেন একদম চকচকা করতেছে, যেটা কালকের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই মেঘটা কিন্তু খুব বেশি সময় থাকবে না, কারণ সূর্যের তাপ অনেক বেশি, খুব দ্রুতই এই মেঘগুলো বায়বীয় হয়ে উপরে উঠে যাবে। তো আমাদের নীলগিরি ট্রিপটা মোটামুটি সার্থকই বলা যায়। বিশেষ করে সামনে এরকম মেঘের দৃশ্য দেখতে দেখতে এক কাপ চায়ে যখন চুমুক দিবেন তখন আপনার মনে হবে যে জীবনটা আসলেই অনেক আনন্দের, আলহামদুলিল্লাহ। নীলগিরিতে নাইট স্টে করার অভিজ্ঞতাটা আমাদের মোটামুটি সব মিলায় ভালোই ছিল। কিছু কিছু জিনিস একটু প্রবলেম ছিল, লাইক ফুডগুলো আসলে এক্সপেকটেশন লেভেল মেনটেন করতে পারে নাই। আর একটা বিষয় হলো যে এই রিসোর্টের কিন্তু রুম ভাড়াগুলো 12 মাস একই থাকে। অন্যান্য রিসোর্টগুলোতে যেমন একটা সিজনাল ডিসকাউন্ট দেওয়া হয় বা এরকম কিছু, বাট এখানে কিন্তু এরকম ডিসকাউন্ট হয় না। তো আপনি আপনার কনভেনিয়েন্ট যে কোনো সময় আপনি একই রেটে রিসোর্টগুলো বুক করতে পারবেন। আর ওভারঅল যদি বলেন যে সিকিউরিটি বা ক্লিনলিনেস সেগুলো যদি চিন্তা করেন তাহলে এটা একদম খুবই টপ নচ, কারণ এখানে সব সময় সব জায়গায় লোকজন তৎপর থাকে। আর আপনাকেও একটু কেয়ারফুল হইতে হবে, কারণ এখানে একটু জানেনই আর্মিদের নিয়ন্ত্রণে যেহেতু রিসোর্টটা, তো কিছু রুলস রেগুলেশন আছে। তেমন কিছু না, নর্মাল এই রুলস রেগুলেশনগুলো আসলে প্রত্যেক ট্যুরিস্ট স্পটেই আমাদের ট্যুরিস্টদের মেনে চলা উচিত। সো তাহলে আপনি একজন ভালো ট্যুরিস্ট, ভালো মানুষ হইতে পারবেন। তো নীলগিরির ভিডিওটা আমি আর বড় করব না, নীলগিরির ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।